সালাম আলাইকুম। আশা করি তোমরা দেখতে পাচ্ছ, শুনতে পাচ্ছ ঠিক মতো। দুঃখিত, আসলে বারবার লাইভ ছেড়ে দিচ্ছিল, কেটে যাচ্ছিল, এই জন্য আমরা একটু অন্য প্ল্যানে আবার লাইভে এসেছি। আশা করি একটু সময় সময় নষ্ট হয়েছে। আশা করি এখন সব ঠিক আছে, তোমরা দেখতে পাচ্ছ এবং শুনতে পাচ্ছ, সব ওকে থাকলে আমরা শুরু করব, একবারে ক্লাসে চলে যাব। আমাকে একটু কমেন্টে যে কোনো একজন লেখো যে সব ঠিক আছে। আমরা কি করব সেটা একটু বলি যে দিয়েছে ক্লাসের নাম এসএসসি বা আলিম 25-26 ব্যাচের স্টুডেন্টদের জন্য। 25-এ যারা পরীক্ষা দিবে এবং 26-এ যারা একাডেমিক পরীক্ষা, ইন্টার পরীক্ষা বা আলিম পরীক্ষা দিবে, তাদের জন্য মূলত এই ক্লাসটি। আমরা একাডেমিক ফ্রি ক্লাস নিয়ে আসবো প্রত্যেক শনিবার রাত 10টায়। বাংলায় একাডেমিক ফ্রি ক্লাস থাকবে, এছাড়াও অন্যান্য সাবজেক্ট ইংলিশ এবং অন্যান্য সাবজেক্টগুলো থেকে পরীক্ষা থাকবে, ক্লাস থাকবে। তো শনিবার আজ থেকে এই প্রোগ্রামটা শুরু হচ্ছে। প্রত্যেক শনিবারের বাংলা ফ্রি ক্লাস থাকবে এবং প্রত্যেক রবিবার আগামীকাল রাতে ঠিক এই সময় অ্যাডমিশনের কোশ্চেন অ্যানালাইসিস এবং অ্যাডমিশন নিয়ে এরকম ফ্রি ক্লাস থাকবে। তো বাংলা প্রত্যেক শনি এবং রবিবার রাত 10টায় দেখা হচ্ছে এই টাইপের ক্লাসে। আমরা আজকে বেশ ইন্টারমিডিয়েটের জন্য গুরুত্বপূর্ণ বেশ কিছু প্রশ্ন সলভ করব। সেখানে দেখার চেষ্টা করব যে বাংলা আসলে টপিক কোন জায়গা থেকে প্রশ্নগুলো হয়, বাংলা প্রথম পত্র, সে জায়গা দেখার চেষ্টা করবো। আমরা আমাদের ক্লাসের শুরুতেই তোমাদেরকে বলি যে তোমাদের কাজ হচ্ছে খাতা কলম নিয়ে বসা এবং যে প্রশ্নগুলো যতটুকু আমাদের সাথে তোমরা যুক্ত থাকবে যতক্ষণ, সেই সময়টাতে লেখা, যেটা তুমি শিখছো অবশ্যই লিখতে হবে। এবং অবশ্যই আমাদের ক্লাসগুলোতে তোমরা কিছু না কিছু শিখতে পারবে। তো এই কারণে আমরা যেহেতু শেখার ক্লাস শুরু করি, এবং এই কোর্সের বা এই ক্লাসের আরো কিছু বিশেষ অ্যানাউন্সমেন্ট, বিশেষ কিছু চমক থাকছে, আসবে সামনে। দু একদিনের মধ্যে আমরা একটা নতুন প্ল্যান করতে যাচ্ছি। এই যে রাতের বেলা যে লাইভ ক্লাস, এই ক্লাস নিয়ে আমরা একটা প্ল্যান করছি। দু একদিনের মধ্যেই আমরা সেটা তোমাদেরকে জানাবো। তো প্রথমে আমরা দেখছি যে আমাদের সবাই যেটা করে রিভিশন, আমরা সেটাকে বলেছি প্রস্তুতি বা প্রিপারেশন, এফপিবি। ফাইনাল প্রিপারেশন ব্যাচ আমাদের চলতেছে, যেখানে আমরা বিস্তারিত দীর্ঘ বাংলার প্রায় 75 থেকে 80টা ক্লাসে বাংলা প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র শেষ করব, যেখানে প্রত্যেকটা লাইন, প্রত্যেকটা বাক্য ধরে ধরে পড়ানোর সুযোগ থাকবে। তো আমাদের এই কোর্স চালু আছে, অনেকে যুক্ত হয়েছে, যারা যুক্ত হয় নাই তাদেরকে প্রথমেই আমরা অ্যাডভার্টাইজমেন্ট দিয়েই শুরু করি। অ্যাডভার্টাইজমেন্ট মানে তো জানানো, আসলে আমরা কি করছি সেটা ভালো কাজ অবশ্যই আমরা মনে করি। সেই জন্য তোমাদেরকে জানানো, বেশি লোককে জানানো, ভালো কাজের প্রতিযোগিতা হওয়া উচিত। সেই প্রতিযোগিতার জন্যই জানাচ্ছি তোমাদের এই কোর্স বা এই কোর্স রিলেটেড বিস্তারিত জানতে আমাদের পেজে মেসেজ দিও। তো আমরা পড়ালেখায় চলে যাই। সোনার কবিতার সোনার ধান আসলে কি? দেখো, সোনার কবিতায় আমরা জানি যে একজন কৃষকের গল্প দিয়ে সোনারতরী কবিতা মূলত ব্যাখ্যা করা হয়েছে। একজন কৃষক, তিনি নদীর আহ, তীরে, আহ, রবীন্দ্রনাথ একজন কৃষক এবং একজন মাঝির আহ, দৃষ্টিভঙ্গি কথোপকথনের মাধ্যমে মূলত বোঝাতে চেয়েছেন মানুষ, আহ, শিল্পী যারা, ক্রিয়েটিভ সৃজনশীল কাজ যারা করে, তারা একসময় বিলীন হয়ে যায় কিন্তু তাদের সৃষ্টিকর্ম থেকে যায়। এখন সরি, আমি একটু 1 মিনিট সময় নিয়ে নিচ্ছি। একটু সময় লাগবে মনে হয়, হ্যাং হয়ে গেছে। 2-1 মিনিট, 2-1 মিনিটের মধ্যেই আবার ঠিক হয়ে যাবে।
আসলে এটা খুব বিরক্তিকর, তারপরেও আমি অনুরোধ জানাচ্ছি একটু প্লিজ 1 মিনিট। 1 মিনিট একটু আমাকে সময় দিতে। আমি জানি না পিসিটা হ্যাং হয়ে গেল কেন। আমরা আমাদের যে কোর্স নিয়ে আলোচনা করছিলাম, এই কোর্সে বাংলা, ইংরেজি, আইসিটি বা আমাদের এই কোর্সে কিন্তু মানবিকের সবগুলো সাবজেক্ট থাকছে। এবং যতগুলো ক্লাস এবং যে ধরনের আমরা স্টুডেন্টদেরকে যে ধরনের সেবা দেওয়ার চেষ্টা করি, তার তুলনায় আমাদের কোর্সের যে ফি বা বিস্তারিত যা কিছু, সেগুলো কিন্তু অনেক কম। আমরা চেষ্টা করছি অ্যাডমিশনের যে স্বপ্ন স্টুডেন্টরা দেখে, এই স্বপ্ন দেখা, যারা অনেক আগে থেকে একটু প্রস্তুতি নেওয়ার চেষ্টা করে, তাদেরকে একাডেমিকটা হেল্প করা এবং সাথে অ্যাডমিশনটা যেন বেশ আগে থেকে একটু প্রস্তুতি নিতে পারে। সেই কারণে আমরা আমাদের কোর্সে বাংলার জন্য যেটা করি, 40টা প্রথম পত্রের ক্লাস এবং দ্বিতীয় পত্রের ক্লাস থাকবে 35টা। এই 75টা ক্লাসের মধ্যে প্রত্যেকটা জিনিস একবারে, যেটাকে বলা হয় বেসিক টু অ্যাডভান্স সবাই বলে, আমরা বাংলা প্রথম পত্রের প্রত্যেকটা লাইন ধরে ধরে স্টুডেন্টদেরকে দেখানোর চেষ্টা করি। আশা করি আমরা 20-30 সেকেন্ডের মধ্যেই ক্লাস শুরু করতে পারবো। পরে আমরা তাহলে মূল কোর্স নিয়ে আলোচনা হয়েছে, মূল ক্লাসে চলে যায়। সোনারতরী কবিতার সোনার ধান আসলে কি? এখানে দুইটা বিষয়। একটা হচ্ছে সোনারতরী কবিতার ধান কি। সোনারতরী কবিতার ধান হচ্ছে একজন শিল্পী বা সৃজনশীল মানুষের সৃষ্টি কর্ম। এটা হচ্ছে সোনারতরী কবিতার ধান। আর সোনার ধান যখন বলবে, তার মানে ভ্যালুয়েবল ধান, বেশি মূল্যবান ধান, তখন এই সোনার ধান যখন বলা হবে তখন হবে শ্রেষ্ঠ শিল্পকর্ম, শ্রেষ্ঠ সৃষ্টি, একজন শিল্পীর শ্রেষ্ঠ সৃষ্টি। এখন তাহলে সোনার ধান আসলে কি? নৌকা হইতেছে না, সম্পদ হইতেছে না, মহাকাল হইতেছে না, সৃষ্টিকর্ম। যেহেতু এখানে শুধু সৃষ্টিকর্ম আর শ্রেষ্ঠ সৃষ্টিকর্ম দুইটা নাই, শুধু সৃষ্টিকর্ম দেয়া আছে, এই কারণে এখানে উত্তর হচ্ছে সৃষ্টিকর্ম। সোনারতরী কবিতার ধান বা সোনার ধান সৃষ্টিকর্ম এইখানকার অনুযায়ী মূলত সোনার ধান হচ্ছে শ্রেষ্ঠ সৃষ্টিকর্ম। পরের প্রশ্ন, অপরিচিতা গল্পে সরস রসনার গুণ আছে কার? যেহেতু বলেই দিয়েছে যে প্রশ্নটা কোত্থেকে হয়েছে, অপরিচিতা গল্প থেকে আসা। সরস রসনার গুণ আছে কার? সরস রসনা তার মানে হাস্যরসে অদ্বিতীয় বলা হয়েছে কার সম্পর্কে? অপরিচিতার, অনুপমের, বিনু দাদার, না হরিশের? হরিশ আসর জমাইতে ওস্তাদ, হরিশ আসর জমাইতে ওস্তাদ, সরস রসনের গুণ আছে হরিশের। আর বিনু দাদার সম্পর্কে কি বলা হয়েছে? বিনু দাদার সম্পর্কে বলা হয়েছে বিনু দাদার ভাষা হচ্ছে আর্ট। বিনু দাদার ভাষা অন্তত খুবই অত্যন্ত আর্ট। সবাই যেটাকে বলা হয়, সবাই যেটাকে বলে চমৎকার, বিনু দাদা সেটাকে বলে চলনসই। এই টাইপের কথা আছে বিনু দাদা সম্পর্কে। পরের প্রশ্ন, ক্ষুরধার বলতে কি বোঝানো হয়েছে? আমি একটু তোমাদের উত্তর দেখতে চাই। আমি যদি এই প্রশ্নটাকে 3 নাম্বার প্রশ্ন ধরি, ক্ষুরধারা বলতে কি বোঝানো হয়েছে? আমি জানি যে এই প্রশ্নটা এসেছে সোনারতরী কবিতা থেকে। সোনারতরী কবিতাটি মূলত একটা রূপক প্রতীক ধর্মী কবিতা। এখানে অনেক প্রতীক ব্যবহার করা হয়েছে রূপকার্থে।
রূপক প্রতীকধর্মী কবিতা সোনার তরী কবিতায় ক্ষুরধারা বলতে কি বোঝানো হয়েছে? শব্দার্থ অংশে ক্ষুরধারা বলতে কি বোঝানো হয়েছে একটু দেখি। তোমরা কে কি লিখছো একটু দেখার চেষ্টা করি যে ক্ষুরধারা বলতে কি বোঝানো হয়েছে। সোনার তরী কবিতার ক্ষুরধারা বলতে কি বোঝানো হয়েছে? 3 নম্বর প্রশ্নের উত্তর কি হইতে পারে? 3 নম্বর প্রশ্ন বি, খুর দ্বারা কাটা। মোহাম্মদ ওমর বলতেছে বি, আসলে কি বি উত্তর হবে? সোনার তরী কবিতার খুর ধারা, খুরের মতো চকচকে, খুর দ্বারা কাটা, খুরের মতো ধারালো, খুরের ধার। এটা খুবই কমন প্রশ্ন, সহজ প্রশ্ন, সবাই পারার কথা। তারপর একটু আমি তোমাদের কাউকে উত্তর লিখতে দেখছি না, এটা কমেন্টে উত্তর দেখতে চাই যে তোমরা কি লিখতেছো, উত্তর দেখতে চাই। যদি আমাদের অ্যাডমিশনে কেউ এখানে যুক্ত হতে থাকো, যুক্ত হতে পারো, লিখতে পারো। সি বি, সৌরভ আহমেদ বলছে সি, হ্যাঁ খুরের মতো ধারালো, এটাই হচ্ছে উত্তর। খুরধারা সনাতনী কবিতায় খুরের মতো ধারালো। পরের প্রশ্ন যায়, খুব সহজ প্রশ্ন, বেশিক্ষণ আমরা থাকবো না। মহত্তর কাহিনী আমাদের অনেক আছে, বিলাসী গল্পে এই মহত্ব শব্দটি কি অর্থে ব্যবহৃত হয়েছে? স্বর্গীয় মুখোপাধ্যায়ের কথা বলা হয়েছে। প্রাতিস্মরণীয় স্বর্গীয় মুখোপাধ্যায়ের একটা ঘটনা এখানে আছে। স্বর্গীয় মুখোপাধ্যায়, স্বর্গীয় মুখোপাধ্যায়ের বিধবা বউয়ের একটা ঘটনা আছে। স্বর্গীয় মুখোপাধ্যায়ের বিধবা বউ, সে কাশিতে গিয়েছিল আকাম করতে। তো তার সম্পত্তি, সম্পত্তি যে হারবে, তার বাবা সন্তান মারা গেছে, সন্তানের স্ত্রী বাসা থেকে চলে গেছে, এই সম্পত্তি যে আছে এই সম্পত্তি যাতে হাতছাড়া না হয় এই কারণে সে তাকে ফেরত নিয়ে আসে এই সমাজ। এই ধরনের মানে পতিতাবৃত্তি বা এই ধরনের কাজে গেলে সেখান থেকে সমাজ গ্রহণ করবে এই সম্ভাবনা খুবই কম। এই কারণে স্বর্গীয় মুখোপাধ্যায় যেহেতু সমাজের উচ্চ শ্রেণীর লোক, তো উনি এসে আহ 2-5 গ্রামের সৎ ব্রাহ্মণ 2-3 জন ডেকে বারোয়ারি পূজার আয়োজন করলো এবং ব্রাহ্মণদেরকে ভালো ভালো পুরস্কার মানুষকে খাওয়ালো, ধন্য ধন্য পড়ে গেল। এরকম মহত্বের কাহিনী অনেক আছে, এই পর্যায়ে গিয়ে এটা বলেছে। এখন এটা কি আসলে মহত্ব? মহত্বের কাহিনী বলেছে কিন্তু আসলে এটা কি মহত্ব? না। তাহলে সে ব্যঙ্গ করে বলছে আমাদের সমাজে এরকম অনেক গ্রেটনেস মানুষ দেখায়, সমাজের প্রভাবশালী লোক যারা, তাদের আর টাকার বিনিময়ে, প্রভাবের বিনিময়ে অনেক নিচু কাজও এইভাবে ধামাচাপা দিয়ে অনেক বড় করে তোলে এবং সে টাকা পয়সার বিনিময়ে সবকিছু কিনে নিয়ে এমন বড় কাজ করে, এমন মানুষকে খুশি করে যে মানুষ তখন তাকে প্রশংসাই করে। এরকমটাকে ব্যঙ্গ করে বলেছে এরকম মহত্বের কাজ অনেক আছে। তাহলে আসলে কি এখানে মহত্ব, এই যে নিচু তার কাজটা কি মহত্ব, প্রশংসা বোঝাইছে, ক্ষোভার্থ বোঝাইছে, নিন্দার্থ বোঝাইছে? না, এটা ব্যঙ্গার্থ। এটা বোর্ড প্রশ্ন এবং অ্যাডমিশনের প্রশ্ন দুই জায়গার জন্য গুরুত্বপূর্ণ। এবং বিগত বছরের প্রশ্ন বোর্ড এবং অ্যাডমিশন দেখলে তোমরা দেখবা যে এই প্রশ্নটা প্রায় এসেছে। আমার পথ প্রবন্ধে কোন ধর্ম পালনের প্রতি গুরুত্ব দেওয়া হয়েছে? আমরা জানি নজরুলের আমার পথ প্রবন্ধে নজরুল বলছেন যে আমার গুরু আমি, আমার ভিতরে যে সত্য আছে সেই সত্য আমার পথ দেখাবে, সেই সত্যই হচ্ছে আমার নেতা। এবং প্রবন্ধের শেষের দিকে নজরুল বলতে চেয়েছেন আমাদের আসলে নজরুলের যে সময়কাল, সময়কালে আমার পথ প্রবন্ধ লিখেছেন সেই সময়কালে মূলত ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন, ব্রিটিশদের বিরুদ্ধে স্বাধিকার আন্দোলনে বাঙালি প্রচেষ্টা করছিল কিন্তু হচ্ছিল না। এর কারণ হচ্ছে ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন করবে কিন্তু ধর্মের কারণে মুসলমান এবং হিন্দুরা আলাদা হয়ে আছে, নিজেদের ভিতরে ঐক্য নেই। তাহলে প্রধান বাধা ছিল ধর্ম। এই ধর্মের যে বিভেদ ছিল সেই বিভেদটাকে কাটিয়ে এক হয়ে সামনে আগানোর প্রতি মানে নজরুল উদ্বুদ্ধ করেছেন আমার পথ প্রবন্ধে। এবং সেই জন্য উনি শেষে বলেছেন মানব ধর্ম সব থেকে বড় ধর্ম। বলছে যে নিজের ধর্মের সত্য বুঝতে পারে অন্য ধর্মকে সে ঘৃণা করবে না। এই তাহলে কোন ধর্মের কথা বলা হয়েছে? ইসলাম ধর্মের কথা বলছে, বৌদ্ধ, সনাতন না, নজরুল মানব ধর্মের কথা বলেছেন এবং এই ধর্ম আচার বা এই ধর্ম প্রচারের কথাই গুরুত্ব দিয়েছেন। মাসি পিসির মধ্যে ঐকান্তিক ভাব থাকার কারণ কি? এই যে মাসি পিসি আল্লাদিকে ভালোবাসছে, আল্লাদিকে যে কোনো মূল্যে তাকে রক্ষা করার চেষ্টা করছে, মাসি এবং পিসির মধ্যেও যে এত সুন্দর সম্পর্ক আছে এবং মাসি পিসি নিজেদের তারা প্রতিকূল পরিবেশে নিজেরা জীবিকা নির্বাহ করে সংসার চালাচ্ছে পুরুষতান্ত্রিক সমাজে,
প্রতিকূলতার মধ্যে নিজেরাও আছে এবং আল্লাহদিকেও তারা বাঁচিয়ে রাখার চেষ্টা করছে, এটা নিশ্চিন্ত তাদের মধ্যে ঐকান্তিক এই ঐকান্তিক ভাব থাকাটার কারণ কি? তাদের চিন্তা ভাবনা এক আছে, তাই তাদের স্বভাব একই প্রকৃতির, তাদের বয়স অবস্থা এক, তাদের চেহারা এক। চেহারা একের জন্য এটা হইতে পারে না, চিন্তা ভাবনার জন্য হইতে পারে না। স্বভাব একই প্রকৃতির হইতে পারে, তাদের বয়স ও অবস্থা এক, তারা যে একই রকম চিন্তা ভাবনার এবং নিজেরাও খুবই প্রতিকূল পরিবেশে বেঁচে থাকার তাগিদে, মানে তারা ব্যবসা করে বেড়াচ্ছে, মাছ ধরছে, সবজি বিক্রি করছে, এই যে কাজটা তারা করছে, তাদের তার মানে তাদের বয়স এবং অবস্থা দুইজনের এক, এর কারণে তাদের ঐকান্তিক ভাব আছে। প্রফেসর আকবর সাজিদকে প্রিন্সিপাল আজকাল তোয়াক্কা করে কেন? এটা আমরা জানি যে এটা রেইনকোট গল্প থেকে নেওয়া হয়েছে। রেইনকোট গল্প থেকে নেয়া। প্রফেসর আকবর সাজিদকে প্রিন্সিপাল আজকাল তোয়াক্কা করতেছে মুক্তিযুদ্ধ চলাকালীন। মুক্তিযুদ্ধ চলাকালীন ভিতরের মাঝখানে সময়কার কথা, শিক্ষিত মানুষ বলে তোয়াক্কা তাকে তোয়াক্কা করতেছে, তার মানে তাকে একটু বেল দিতেছে শিক্ষিতর কারণে, মিলিটারির সাথে আতাত থাকার কারণে, মিসকিরিয়ান সহচর বলে না, ভালো উর্দু পারে বলে। আমরা গল্পের লাইন বাই লাইন সব তথ্য যদি পড়ি তাহলে আমরা জানি, তাহলে আমরা দেখতে পাবো যে প্রফেসর আকবর সাজিদ যেহেতু উর্দু পারেন, এই প্রতিকূল পরিবেশে পাকিস্তানিদের সামনে উর্দু বলতে পারা তার মানে একটু ভালো যোগ্যতা, এই জন্য তাকে তোয়াক্কা করছে, উর্দু বলতে পারেন এই জন্য। রেইনকোট খুলে ফেললেও নুরুল হুদার শরীরে রেইনকোটের কি অনুভূত হয়? রেইনকোট খুলে ফেলছে, আমরা জানি যে নুরুল হুদা রেইনকোট পরার পরে তার ভিতরে স্বদেশ প্রেম জাগ্রত হয়। এই রেইনকোটের ওম তাকে গরম করে, দেশপ্রেমের প্রতি সে সজাগ হয়, তার মনের ভিতরেও স্বদেশ প্রেম জাগে, তার মনের ভিতরে সাহস জাগে। এই সাহস জাগলে সে রেইনকোট যখন খুলে ফেলছে তারপরেও সে কি অনুভব করতেছে? রেইনকোটের গল্প, শীতলতা, স্পর্শ না, ওম। রেইনকোট তাকে যে স্বদেশ প্রেম এবং সাহস জুগিয়েছে, সে রেইনকোটের ওম গরম ভিতরে অনুভূত করছে। এখানে স্বাভাবিক মানে রেইনকোট পরলে যে গরম এটাও বোঝায়, আবার তার অন্তরের অনুভূতি, অন্তরের যে অভিব্যক্তি সেটাও প্রকাশিত হয়েছে, দুইটাই কিন্তু বোঝাবে। যার নিজের ধর্মে বিশ্বাস আছে সে কখনো অন্য ধর্মকে কি করতে পারে না। এটা আমার পথ প্রবন্ধ থেকে আসা প্রশ্ন। এই প্রশ্নটা এসেছে আমার পথ প্রবন্ধ থেকে। আমরা কি দেখছি? নিজের ধর্মে যে বিশ্বাস করতে পারে সে অন্যের ধর্মকে কখনো ঘৃণা করতে পারবে না, তিরস্কার না, সম্মান না, শ্রদ্ধা না। যদি আমি নিজের ধর্ম সম্পর্কে জানি, আমরা মুসলিমরা, আমরা যদি জানি, আমরা যদি বিদায় হজে রাসূলের কথা শুনি, বিদায় হজে যে ভাষণে রাসূল বলেছেন সেখানে কিন্তু অন্য ধর্মকে কটাক্ষ করা, ব্যঙ্গ করা, ফেসবুকে টিটকারি করে লেখা, এটা কিন্তু করতে পারি না যদি আমরা মুসলিম হয়ে থাকি। যদি আমাদের মেসেজ, আমাদের রাসূল, আমাদের নেতা যে মেসেজ দিয়ে গেছেন সেই মেসেজটা আমরা মানি, ঘৃণা করতে পারবো না। প্রতিদান কবিতায় কবি কার জন্যে দীঘল রজনী জেগে থাকতে চেয়েছেন? দীর্ঘ রাত উনি জেগে থাকতে চান, কষ্ট করে জেগে থাকতে চান। তাহলে রাতের সাথে সম্পর্কিত। কবিকে পর করে যে না, কবির ঘর ভাঙে যে না, কবির বুকে আঘাত করে যে না, কবির ঘুম হরণ করে যে। তাহলে যেহেতু দীঘল রজনীর কথা আসছে, দীঘল রজনীতে ঘুমাতে হয়, তাহলে দীঘল রজনী উনি জেগে থাকবেন, কবির ঘুম যে কেড়েছে। এখানে পরার্থপরতা, এখানে হচ্ছে মানে নিজেরটা বাদ দিয়ে অন্যের স্বার্থের কাজ করা, প্রতিদান, দানের বিপরীত। আমরা জানি এই কবিতায় আহ জসীমউদ্দিন দেখিয়েছেন কবির ঘুম হরণ যে করে। ফেব্রুয়ারি 1969 কবিতায় কার চোখে আলোচিত ঢাকা, কার চোখে আলোচিত ঢাকা, এই প্রশ্নটা বিভিন্ন বোর্ড পরীক্ষায় এবং অ্যাডমিশনেও খুবই গুরুত্বপূর্ণ প্রায় এসেছে। গুরুত্বপূর্ণ বলতে প্রশ্নটা সহজ কিন্তু বারবার আসতে দেখা যায়। কার চোখে আলোচিত ঢাকা, আমি কোশ্চেন নাম্বার যেহেতু দেয়া নেই, আমি ধরলাম এটা কোশ্চেন নাম্বার 10। এই কোশ্চেন নাম্বার 10-এর উত্তর কি হবে? ফেব্রুয়ারি 1969 কবিতায় কার চোখে আলোচিত ঢাকা, ফেব্রুয়ারি 1969 কবিতায় কার চোখে আলোচিত ঢাকা? ফেব্রুয়ারি 1969 কবিতায় কার চোখে আলোচিত ঢাকা, প্রশ্ন নাম্বার যদি 10 হয়ে থাকে, 10-এর উত্তর কি? ফেব্রুয়ারি 1969 কবিতায় কার চোখে আলোচিত ঢাকা? ফেব্রুয়ারি 1969 কবিতাটি কে লিখেছেন? লিখেছেন শামসুর রাহমান।
শামসুর রহমান লিখেছেন ফেব্রুয়ারি 1969 কবিতাটি কার চোখে আলোচিত ঢাকা? সালামের চোখে আলোচিত ঢাকা, এটা বলা হয়েছে। যারা আছো কেউ লিখতেছে না। পরের প্রশ্নে যাব, তার আগে আমরা আমাদের আরো একটা কোর্স সম্পর্কে একটু তোমাদের পরিচিত করাই। তোমরা যারা একাডেমিকের স্টুডেন্ট 25 বা 26 ব্যাচে ক্লাস করছো, তো তোমরা স্কুলের এক্সিলেন্স সম্পর্কে জানো যে আমাদের অ্যাডমিশন কোর্স আছে। তো আমরা অ্যাডমিশন কোর্স যখন শুরু করি, আমাদের সাথে যারা যুক্ত হয় শেষ পরীক্ষা পর্যন্ত যত কোর্স আসুক তাদের জন্য একেবারে ফ্রি থাকে। কিন্তু অনেকেই আমরা আমরা তো সবাইকে অ্যাকোমোডেট করতে পারি না, সবাই তো আর আমাদের অ্যাডমিশন কোর্সে যুক্ত হয় না। তো ঢাবির পরীক্ষা হয়ে যাওয়ার পরে অন্যান্য বিশ্ববিদ্যালয়ের জন্য আমরা একটা কোর্স চালু করি, যদিও ওই কোর্সটা যারা ভর্তি হয়েছিল তাদের জন্য ফ্রি। আমাদের বাইরের শিক্ষার্থী যারা যুক্ত হয় নাই তাদের জন্য যে পরীক্ষাগুলো বাকি আছে, গুচ্ছ, চবি, রাবি আর খুবই খুবিতে কিন্তু রিটেন আছে, তো তাদের জন্য একটা কোর্স আমরা নিয়ে এসেছি। যে কোর্সের ক্লাস শুরু হয়েছে অলরেডি। বাংলা এমসিকিউ 10টা ক্লাস হবে, রিটেন ক্লাস একটা হয়েছে, খুবই জন্য আরো হবে। এরকম ইংরেজির সাধারণ জ্ঞানের ক্লাসও হবে। তো সেই কোর্সটার জন্য বিস্তারিত আমাদের পেজে একটু নক দিও। তোমরা যারা একাডেমিক ব্যাচের স্টুডেন্ট, একাডেমিকের বাইরে তোমাদের ভাই বা আত্মীয় স্বজন থাকলে বলবা। এবং এই এই লাইভ যারা পরে দেখবে আমাদের অ্যাডমিশনের, আশা করি আমাদের অ্যাডমিশন জার্নির সাথে যারা যুক্ত হয় নাই, আমাদের সম্পর্কে যারা জেনেছে, ক্লাসের মান দেখেছে, আশা করি তারা উপকৃত হবে আমাদের এই কোর্সের বিনিময়ে। এবং তোমাদের শেষ সুযোগ যাদের মানে পরীক্ষা আশানুরূপ হয় নাই বা এখনো পর্যন্ত প্রস্তুতি সেভাবে প্রস্তুত করতে পারে নাই গুচ্ছ বা বাকি বিশ্ববিদ্যালয়গুলো ভর্তি পরীক্ষার জন্য, জোরে সোরে আমাদের সাথে যুক্ত হয়ে তোমরা তোমাদের প্রস্তুতিকে শানিত করতে পারো। আমরা পরের প্রশ্নে যাই। কলমা জানুস বেটা খুব বিখ্যাত একটা উক্তি। মানে মজিদের খুব বিখ্যাত একটা উক্তি। সরি, কলমা জানুস বেটা মজিদের না, কলমা জানুস বেটা আক্কাসকে বলা খালেক ব্যাপারীর একটা বিখ্যাত উক্তি, কলমা জানুস বেটা। এবং এই বাক্যটা আমরা আমরা নিজেদের কথাবার্তা যখন কই, নিজেরা যখন মানে অনেকে মিমও বানায় এটা দিয়ে। ওয়ালাইকুম আসসালাম মাহির। তাহলে কলমা জানোস বেটা এই কথাটি বলেছে কে? খালেক ব্যাপারী। আক্কাসকে বলেছে খালেক ব্যাপারী কলমা জানোস বেটা। যে কবিতা শুনতে জানে না সে মায়ের কোলে শুয়ে কি কি শুনতে পারে না? মায়ের কোলে শুয়ে কি শুনতে হবে? যে কবিতা শুনতে জানে না, এটা কোন কবিতার অংশ? আমরা জানি যে এটা কিংবদন্তির কথা বলছি। আমি কিংবদন্তির কথা বলছি, এই কবিতার অংশ। এই কবিতায় একটা বাক্য বারবার ব্যবহার করা হয়েছে, যে কবিতা শুনতে জানে না সে এরকম মাছের মতো সাঁতার কাটতে পারে না, যে কবিতা শুনতে জানে না সে এরকম এইরকম পারে না, ওই রকম পারে না, ঝড়ের আর্তনাদ শুনবে। এই টাইপের অনেকগুলো বাক্য, একই টাইপের বাক্য আছে। তাহলে মায়ের কোলে শুনে শুয়ে কোন জিনিসটার কথা বলা হয়েছে? যে কবিতা শুনতে জানে না সে মায়ের কোলে শুয়ে কি করবে? যে কবিতা শুনতে জানে না সে মায়ের কোলে কোলে শুয়ে গল্প কি শুনতে পারে? গল্পের কথা বলা হয়েছে। গল্পের কথা বলা হয়েছে। আমরা পরের প্রশ্নে যাই। তুমি অধম তাই বলে আমি উত্তম হইব না কেন? কপাল কুণ্ডলা। কপাল কুণ্ডলা। কপাল কুণ্ডলা একটা উপন্যাস। এই উপন্যাসের একটা উক্তি হচ্ছে তুমি অধম তাই বলে আমি উত্তম হইব না কেন। তো কপাল কুণ্ডলা কি আসলে তোমাদের আছে উপন্যাসে? না। তবে তোমাদের পাঠ্যে আছে। তোমাদের পাঠ্যে মানব কল্যাণ প্রবন্ধে এই কথাটি বলা হয়েছে, তুমি অধম তাই বলে আমি উত্তম হইব না কেন। তাহলে এখানেও বলা হয়েছে, এই উক্তিটি ব্যবহার করা হয়েছে। মূলত কপালকুণ্ডলা উপন্যাসটি লিখেছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের এই উপন্যাসের এই উক্তিটা মানব কল্যাণ প্রবন্ধে ব্যবহার করা হয়েছে। উত্তর হবে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। 18 বছর বয়স কবিতায় স্পর্ধায় নেয় মাথা তুলবার ঝুঁকি চরণটিতে কি প্রকাশ পেয়েছে? মাথা তুলবার ঝুঁকি নেয় 18 বছর বয়সের তারুণ্য। 18 বছর বয়সের ব্যক্তি না কিন্তু, 18 বছর বয়সের যে তারুণ্য, যে বৈশিষ্ট্য, সে বৈশিষ্ট্যে সে বারবার রিস্ক নেয়। মানে এই ঝুঁকি সে বারবার নেয়। মাথা তুলবার ঝুঁকি, সে হারে না, পরাজিত হয় না, মাথা তুলবার ঝুঁকি নেয় বারবার। এবং মাথা তুলবার ঝুঁকি নেয়া মানে কি? আমি নিজেই করব, যে করে হোক কাজটি শেষ করব, যে করে হোক আমার সফলতা আমি অর্জন করেছি ছাড়বো। তার মানে এখানে আত্মনির্ভরতার কথা বলা হয়েছে। 18 বছর বয়সে এখানে আত্মনির্ভরতার কথা বলা হয়েছে।
বিদ্রোহী কবিতায় কবি নিজেকে কার সুত বা কার পুত্র হিসেবে নিজের পরিচয় দিয়েছেন, বলেছেন কবি আমি ইন্দ্রাণী সুত, মানে ইন্দ্রাণীর পুত্রের কথা বলা হয়েছে বিদ্রোহী কবিতায়। তাই তারা ছোটে ছোটে কেন, আমরা জানি যে লাল সালু উপন্যাসের শুরুতে, শুরুর বর্ণনার মধ্যে এটা আছে, তাই তারা ছোটে এবং ছোটে সেখানকার মানুষের প্রবৃত্তি, তাদের অভাব, তাদের জীবন আচরণ, তারা কিভাবে কি করে, এরকম বর্ণনা আছে, বিশদ বেশ কিছু বর্ণনা আছে। সেই বর্ণনায় দেখা গেছে তাই তারা ছোটে আর ছোটে জীবিকার জন্য। সেখানে ট্রেনের বর্ণনা আছে, ট্রেনের গতি, কিভাবে ট্রেন এগিয়ে চলে সেই কথা বলা আছে, ট্রেনের জানলা দিয়ে বসে কি হয় সেই চোখের বর্ণনা করা আছে। তাই তারা ছোটে ছোটে এখানে জীবিকার জন্য। আমার পথ প্রবন্ধে লেখকের কর্ণধারকে, মানে লেখকের লিডারকে, লেখকের পথ প্রদর্শককে, লেখক কার কথা শুনবেন, কার কাকে অনুসরণ করবেন, গান্ধীজি, রাষ্ট্র, লেখক নিজে, সরকার। কোনো রাষ্ট্র, কোনো সরকার, কোনো গান্ধীজি না, লেখক নিজেই নিজের কর্ণধার। এবং লেখকের পথ দেখাবে কে? কর্ণধার লেখক নিজে। লেখকের পথ কে দেখাবে? দেখি তোমরা পারো কিনা। লেখকের পথ কে দেখাবে? আমার পথ প্রবন্ধে লেখকের পথ কে দেখাবে? লেখকের কর্ণধার তো লেখক নিজে। আর আমার পথ দেখাবে কে বলেছে? আমার পথ দেখাবে, লেখকের পথ দেখাবে বলেছে, আমার পথ দেখাবে আমার সত্য। তার মানে লেখকের পথ দেখাবে লেখকের সত্য আমার পথ প্রবন্ধে। Good. মাসি পিসি গল্পে চায়ের দোকান কোথায় অবস্থিত? চায়ের দোকান পুলের কাছে, গঞ্জের বাজারে, খালের ধারে, কাছারি বাড়িতে। পুলের কাছে চায়ের দোকান। দেখো, এই যে প্রশ্নগুলা জ্ঞানমূলক টাইপের প্রশ্ন, এই প্রশ্নগুলা কিন্তু আমরা পারি। আবার যারা গল্প, যাদের বারবার পড়া নেই, ভালো করে পড়া নেই, তাদের কাছে কিন্তু এই তথ্যগুলা কনফিউশন হবে। তো তোমাদের ইন্টার বা অ্যাডমিশনের বেশিরভাগ প্রশ্ন কিন্তু জ্ঞানমূলক সহজ হয়, যেটা গল্প, কবিতা বা উপন্যাস, নাটক আমরা যদি লাইন বাই লাইন বেশ কয়েকবার করে পড়ি, ধরতে পারি, তাহলে কিন্তু এই প্রশ্নগুলোর উত্তর করতে পারা সহজ বেশিরভাগ প্রশ্ন। তবে কিছু কিছু এমসিকিউ আছে, অনুধাবন বা প্রয়োগমূলক দক্ষতা, উচ্চতর দক্ষতামূলক কিছু এমসিকিউ আছে, যেগুলা একটু পারাটা টাফ। তো ওখানে আমাদের ভিতরের ব্যাখ্যা বিশ্লেষণ জানা খুবই জরুরি। ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা যখন তোমরা দিবে বা পড়বে, প্রস্তুতি নিবে, তোমরা তখন বুঝতে পারবে যে আমার অনুধাবন বা এই উচ্চতর দক্ষতা, মানে বিইউপিতে যেরকম বাংলা প্রথম পত্র সৃজনশীল টাইপের কিছু প্রশ্ন হয়। তো এই জন্যে আমাদের প্রথম কাজ কথা হচ্ছে আমাদের প্রথম পত্র গল্প কবিতাগুলো সব ভালোভাবে পড়ে ফেলা, শব্দার্থ, টিকা, মূলভাব যা আছে খুব ভালো করে পড়ে ফেলা। কোথা থেকে প্রশ্ন হচ্ছে আমি যদি এটা না পারি, তাহলে আমার এই পড়ার কোনো মূল্য নেই। সৃজনশীল পারার ক্ষেত্রে, এমসিকিউর উত্তর দেওয়ার ক্ষেত্রে, ইন্টারমিডিয়েটে বা আলিমে ভালো করার ক্ষেত্রে, বা অ্যাডমিশনে ভালো করার ক্ষেত্রে গল্প কবিতা লাইন বাই লাইন ভালো করে পড়ার কোনো বিকল্প নেই। ধলা মিয়াকে আওয়ালপুরের পীরের কাছে পাঠিয়েছিল কে? পাঠাইছিল তো খালেক ব্যাপারী। ধলা মিয়ারে পাঠাইছিল খালেক ব্যাপারী, কিন্তু ধলা মিয়া আবার সেটা এসে মজিদকে বলে দিছে, মজিদ তো গেছে খেপে। দেখো, ও হচ্ছে এলাকার বস, খালেক ব্যাপারী তার বন্ধু। মানে খালেক ব্যাপারী নিজের বাড়ির জন্য, নিজের প্রয়োজনের জন্য যদি অন্য বসের কাছে পাঠায় প্রয়োজন জন্য, তাহলে অবশ্যই মজিদ খেপে যাবে, রেগে যাবে। তাইলে খালেক ব্যাপারী পাঠাইছিল ধলা মিয়াকে। আমরা প্রশ্ন যেগুলো সলভ করতে চেয়েছিলাম সবগুলো হয়ে গেছে। আমার সর্বশেষ আবারও আমরা ফ্রি ক্লাস নিয়েছি আজকে, তবে আমাদের দুইটা কোর্স চলমান রয়েছে। সেই কোর্স নিয়ে তোমাদেরকে বলি, একাডেমিক 25 ব্যাচের একাডেমিক ফুল কোর্স, সব সাবজেক্টের, মানবিকের জন্য একটা কোর্স চলছে। সাথে আমাদের ক্রাশ কোর্স হিসেবে আমরা যে পরীক্ষাগুলো বাকি আছে অ্যাডমিশনের, তাদের জন্য খুব অল্প টাকায় আগের ক্লাসগুলো সে সবই পাবে, আমাদের সকল ক্লাস পরীক্ষা সব দিতে পারবে। সাথে আরো বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞানের 10টা 10টা করে 30টা ক্লাস প্রশ্ন সলভ থাকছে। তো স্কুল অফ এক্সিলেন্স সবসময় সুন্দর আয়োজন করে, ভালো কাজের সবাইকে প্রচার করা, বলে বেড়ানো আমাদের উচিত। আমরা তোমাদেরকে অনুরোধ করব স্কুল অফ এক্সিলেন্স সম্পর্কে এবং স্কুল অফ এক্সিলেন্সের প্রোগ্রাম সম্পর্কে মানুষকে জানাও। আর যতক্ষণ আমাদের ক্লাসে থাকো, উপকার হচ্ছে কিনা বা কেমন কি আমাদের সম্পর্কে বিস্তারিত জানতে আমাদের পেজে নক দিও। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ থাকার জন্য। আরো দুঃখ প্রকাশ করছি শুরুতে আমরা মানে শুরু করতে পারি নাই, মানে কিছু প্রবলেমের কারণে। তো নেক্সট এরকম লাইভ ক্লাসে আগামীকাল আবার দেখা হচ্ছে। আসসালামু আলাইকুম।